এই যে ডক্টর ইউনূস নামের লোকটি, এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল। তারপর কি হবে জানি না, কিন্তু তাকে পালাতে হবে। দেখে নেবেন, তাকে পালাতে হবেই। আজ দেখছেন না তো, দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে আপনি লিখে রাখেন, আজকে একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন, এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কাকে বলতে হবে এটা আমরা প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছে। প্রফেসর ইউনূসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ। হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে, সব উল্টে গিয়েছে। প্রফেসর ইউনূসের বিকল্প আসতে পারে, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে। জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে তার আগ্রাসী ভূমিকা রাখার জন্য ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল জয় বাংলার পক্ষে অবস্থান নেওয়ার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এবার সরকারি চাকরি থেকেই পুরোপুরি বরখাস্ত করা হলো সাবেক এই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরতে শুরু করেছে। সেই সাথে বাংলাদেশ থেকে তাকে অতি তাড়াতাড়ি নাকি পালাতে হবে এবং সময়ের পরিবর্তন হয়ে এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং কঠিনভাবে তাদেরকে এই সময়ের জবাব দিতে হবে। বলতে গেলে এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। আর হয়তো কিছু মাস পরে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এমনটাই অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। আমার কি মনে হয় জানেন, এসব জুলাই সনদ ফনদ আসলে একটি ভাওতাবাজি। আগামী জুলাই আগস্ট মাস জুড়ে নানা নাচন কোদনের তারা এই ক্ষমতা দখলের 1 বছর পূর্তির উৎসব পালন করবে এবং এর মধ্যে কোনো একদিন তারা জুলাই সনদের নামে কিছু কথা জনগণকে শোনাবে, বাস। না হলে তাদের মুখ তো থাকে না। আসলে সেটাই কেন আমার এরকম মনে হচ্ছে জানেন, কারণ তারা ভয় পেয়েছে। নইলে মাত্র 8 দিন আগেও যারা বলেছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, আজ তারা ঘোষণা করছে যে তারা ওই কাউন্সিলের ধারণা থেকে সরে এসেছে। তাদের এই অবস্থান বদল প্রমাণ করে যে এই গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে পা দিয়েছিল এবং ঠিক কতখানি অপরিণামদর্শী চক্রান্ত করেছিল একটি জাতিরাষ্ট্রের বিরুদ্ধে। যে জাতিরাষ্ট্রটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ প্রাণের বিনিময়ে 2.5 লক্ষ নারীর সঙ্গে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার বিনিময়ে অর্জন করেছে। তারা জ্ঞান পাপী হতে পারে, কিন্তু মূর্খ তো নয়। তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না। তারা বুঝে গেছে রাষ্ট্রীয় সংবিধান ভাঙতে গেলে সেই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়ে এবং এদেশের সংবিধানে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ভয়টা কোথায় বুঝতে পেরেছেন তো? আর ভয়ের কারণেই লেজ গোটাচ্ছে। আসলে বাংলাদেশ 1971 সালে একটি রক্তস্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এবং 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি আধুনিক, মানবিক এবং প্রগতিশীল সংবিধান প্রণয়ন করে। আপনি চিন্তা করে দেখুন, পাকিস্তান কত পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ারও বহু পরে তারা একটি সংবিধান প্রণয়ন করতে পেরেছিল। এখনো বোধহয় এলএফএর আওতায় পাকিস্তান চলে, কিন্তু সংবিধান একটা আছে অকার্যকর। এই সংবিধান দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মানবাধিকারের সূচক হিসাবে পরিচিত। এটি এমন একটি দলিল যা দেশের ভিত্তি নির্মাণ করেছে এবং যার আলোকে বাংলাদেশ 50 বছরেরও বেশি সময় ধরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল অগ্রগতির পথে এগিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এই সংবিধানই আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় ভিত্তি দিয়েছে। কিন্তু বিগত জুলাই মাসে একটি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে যারা, তারা তো কারা আমরা জানি। এই মেটিকুলাস ডিজাইন তারা কেন করেছিল তাও জানি। আন্দোলনের নামে মব তৈরি করে, মানুষ হত্যা করে, অস্ত্র ব্যবহার করে একটি সরকারকে সরিয়ে দেওয়া হয়। তারপর সেই গোষ্ঠী চেষ্টা করে একটি বিকল্প সংবিধান, একটি তথাকথিত জুলাই সনদ আর একটি তথাকথিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে। তাদের ধারণা ছিল সংবিধানকে বাতিল করে নতুন দলিল চাপিয়ে দিলে তারা আইনি বৈধতা পাবে। অথচ তারা বেমালুম ভুলে গেছে বাংলাদেশের সংবিধান কোনো শাসকের দলিল নয়, এটি একটি জাতির চেতনাবাহী দলিল যা একবার রচিত হয়ে গেলে তা বাতিলযোগ্য নয়, শুধুমাত্র সাংবিধানিক পদ্ধতিতে সংশোধনযোগ্য। এই কথাটি কাকে বোঝাবেন আপনি?
যুক্তরাজ্যে এখনো লিখিত সংবিধান নেই, তবে রাজনৈতিক ঐতিহ্যের প্রতি তাদের শ্রদ্ধা অনর। যুক্তরাষ্ট্রের 1787 সালের সংবিধানে 27 বার সংশোধন সহ আজও অক্ষত। কেউ যদি বলে এটি বাতিল করতে হবে, তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গণ্য করা হবে। একথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ভারতে 150টিরও বেশি সংশোধন হয়েছে তাদের সংবিধানে, কিন্তু কেউ কখনো বলে না সংবিধান বদলাতে হবে, বরং তারা সংবিধানের মাধ্যমে পরিবর্তনের পথ বেছে নেয়। আরেকটি বিষয় স্পষ্ট, তারা যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে চেয়েছিল তা জনগণের সম্মতি বা নির্বাচিত প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়নি। এটি ছিল এক ধরনের কাগজে উপদেষ্টা পরিষদ, যার কোনো বৈধতা ছিল না। বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে যারা আসলে বিদেশি মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চেয়েছিল, তারা এটি চেয়েছিল। তারা হয়তো ভেবেছিল যে মুজিবনগর সরকারের ছায়া টেনে নিয়ে তাদের জুলাই সনদকে ঐতিহাসিক রূপ দেওয়া যাবে, কিন্তু তারা জানে না মুজিবনগর সরকার যুদ্ধরত একটি জাতির প্রতিনিধিত্বকারী সরকার ছিল, আর তাদের সরকার গঠিত হয়েছে এক নিষ্ঠুর ষড়যন্ত্র, হত্যা এবং দখলের মাধ্যমে। যারা এভাবে ক্ষমতা দখল করে নতুন সংবিধান চাপিয়ে দিতে চায় তারা আসলে জঙ্গিবাদী চিন্তার ধারক বাহক, এবং তারা আসলে জঙ্গি। তাদের ভাষা বা রেটরিক এবং কর্মকাণ্ড একটি ধর্মীয় প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কায়েমের সূচনা করে। তাই এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। দুর্বৃত্তরা একটি রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং অন্যান্য দলকে ঘুষ বা ভয় বা প্রতারণার মাধ্যমে তাদের দলে ভেড়াতে চাইছে। কিন্তু এই দুর্বৃত্তরা ভুলে গেছে এদেশে এখনো বাঙালি আছে, বঙ্গবন্ধুর সৈনিকেরা আছে, সংবিধান প্রেমিক মানুষরা আছে। কিছু রাজনৈতিক দল এখনো তাদের ষড়যন্ত্রে সায় দেয়নি, এটি আসার কথা। এবং সবচেয়ে বড় কথা হলো তারা নিজেরাই বুঝে গেছে জনগণ জেগে উঠলে তাদের কেউই রক্ষা পাবে না। সংবিধান ধ্বংসের সাহস দেখালে জনরোষ থেকে কারো রেহাই নেই। এখন বাংলাদেশের অবস্থা যেন পিঁপড়ের মতো। আমি সেই গতকালকের ভিডিওতে বলেছিলাম, বর্ষার আগমনে পিঁপড়ে যেরকম পাখা গজায় আকাশে ওড়ে, কিন্তু কিছু দূর যেতেই বাতাসে তাদের ভেঙে দেয়, আর পড়ে গেলে অন্য পিঁপড়ারা তাদের খেয়ে ফেলে। আজ যারা সংবিধান ভাঙতে চেয়েছিল, ইতিহাস তাদের গিলে খাবে, কারণ তাদের পাখা গজিয়েছে। প্রধান উপদেষ্টার কাউন্টডাউন শুরু, ফেসবুকে এমন বিতর্কিত পোস্ট দিয়ে তোপের মুখে পড়েন লালমনিরহাটের সাবেক ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শুধু তাই নয়, জুলাই শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েও পোস্ট করেন তিনি, যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এক পর্যায়ে এই অভিযোগে প্রথমে ওএসডির পরবর্তীতে সাময়িক বরখাস্ত করে রাখা হয় তাকে, কিন্তু এবার সরকারি চাকরি থেকেই পুরোপুরি বরখাস্ত করা হলো সাবেক এই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গত বছরের 5 অক্টোবর নিজের ফেসবুক আইডিতে জুলাই শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি পোস্ট দেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ওই পোস্টে তিনি লেখেন, কত বড় বোকার স্বর্গে আছি, এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। তার এই পোস্টের কারণে বিতর্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পরে 6 অক্টোবর তাপসীকে ওএসডি করা হয়। এর একদিন পর অর্থাৎ 7 অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালতে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে। এই অভিযোগে এবার সাবেক এই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। 2 জুলাই বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্তকরণ গুরুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা করে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী চাকরি থেকে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে উল্লেখ করা হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও গুরুদণ্ড দিতে কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে পরামর্শ দেয়। রাষ্ট্রপতিও তাকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। সে সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস
মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের 6 অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর বিধি 3 খ মোতাবেক অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা এবং বন্ধু শেখ মুজিবকে নিয়ে তার আগ্রাসী ভূমিকা রাখার জন্য ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল জয় বাংলার পক্ষে অবস্থান নেওয়ার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল। তার জেল হয়েছিল, তিনি মুক্তি পেয়েছেন জামিনে। এরপর সবশেষে আজ তাকে একেবারে চাকরিচ্যুত করা হয়েছে, একদম বরখাস্ত করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে 11 মাসের দীর্ঘ শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়কারী বাহিনী গ্যাং এবং তার উপদেষ্টা পরিষদ একাধিক ব্যক্তিবর্গের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা। এই নিয়ে তারা বারবার বৈঠক করেছে, বিভিন্ন সময় সেনাপ্রধানকেও তারা দিয়েছে এই ব্যাপারটা সলিউশন করার জন্য। তাদের লক্ষ্য ছিল সেনাপ্রধানকে সরানো, এবং যেহেতু রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এখন মহামান্য রাষ্ট্রপতি, যেহেতু সংসদ নাই, সেই ক্ষেত্রে সেনাপ্রধানকে সরাইতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির প্রয়োজন রয়েছে। এখন রাষ্ট্রপতি তো আর চাইলে তিনি সেনাপ্রধানকে সরাইতে পারবেন না বা সরাবেন না ডক্টর ইউনূসের চাহিদা অনুযায়ী। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সরানোর মূল উদ্দেশ্য ছিল সেনাপ্রধানকে সরিয়ে ডক্টর ইউনূসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে চিন্তা, যে চাহিদা, যে চাওয়া, যে প্রত্যাশা, সেটাকে বাস্তবায়ন করা। সেদিকে লক্ষ্য রেখে, সেই লক্ষ্য অবিচল রেখে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়ক বাহিনী, সমন্বয়কারী যে তথাকথিত গ্যাং রয়েছে, এই গ্যাং দিয়ে বঙ্গভবনের সামনে একবার বিক্ষোভ করার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন। সেনাপ্রধানের দৃঢ় অবস্থান, পাশাপাশি তাদের প্রতি যে সাধারণ মানুষের তিক্ততা বেড়ে চলেছে, সেই জায়গা থেকে তেমন একটা জনসমাগম হয়নি। এরপর সেনাপ্রধানকে, মহামান্য রাষ্ট্রপতিকে একাধিকবার ব্যঙ্গ করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।